ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। আজকে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, দশম শ্রেণীতে প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়ন, অনেকের পরীক্ষা শেষ হয়েছে, অনেকের কিন্তু পরীক্ষা চলছে। যেমন আমাদের বিদ্যালয়ে আজকেই শেষ হয়ে গেল ক্লাস 5 থেকে 10 অবধি যে প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়ন, অনেক স্কুলই শেষ হয়ে গেছে। কাজেই তোমাদের যেহেতু মাধ্যমিক বছর, তোমাদের এবছর পরীক্ষা দেওয়া মাত্রই তোমাদের দ্বিতীয় পর্যায় ভিত্তিক মূল্যায়ন এবং অবশ্যই টেস্ট পরীক্ষার দিকে তোমাদের এগিয়ে যেতে হবে। তাই আজকে তোমাদের যে প্রথম কবিতা দেখতে পাচ্ছ, যে দ্বিতীয় পর্যায় ভিত্তিক মূল্যায়নের বিখ্যাত কবিতা অভিষেক, এই অভিষেক তোমাদের আজকে তোমাদের পড়াবো। সেটা হচ্ছে অভিষেক, মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কবিতা অভিষেক। এটা তোমাদের আজকে পড়ানো হবে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তোমরা যদি আজকের আমার ক্লাসটা করো, মাধ্যমিক 2025-এ তোমরা অবশ্যই সাফল্যের চরম পর্যায়ে উন্নীত হবে। আর এইখান থেকে এমন কোনো প্রশ্ন অবজেক্টিভ থাকবে না যা তোমরা পারবে না, সবাই পারবে। আর শুধু একটাই কথা বলবো, 2024-এ যেমন আমার বাংলার সমস্ত ছাত্রছাত্রীরা যারা আমার চ্যানেলে ছিল সবাই পরীক্ষা ফাটিয়ে দিচ্ছে, তোমাদের কিন্তু 25-এ এমন মারাত্মক পরীক্ষা দিতে হবে যাতে সবার সাফল্যের জায়গা পৌঁছে যায়। তাই একটাই কথা বলবো, যারা আমার চ্যানেলের সদস্য আছো তাদের মোস্ট ওয়েলকাম। এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলবে না। আর তোমরা তো সদস্য আছোই, যাতে তোমার প্রিয় বন্ধু ও বান্ধবীরা এইটি দেখতে পায়, তার জন্য তোমাদের অবশ্যই শেয়ার করো। আর শেয়ার করতেই হবে। আর আমি তোমাদের কমেন্ট পড়ি, কমেন্ট যত পড়বে তত তোমাদের কিন্তু 2025-এর যে 24-এ ছেলেমেয়েরা যেমন কমেন্ট করতো, 25-এ যে পরীক্ষার্থী যারা আছো তাদেরকে অনুরোধ করবো তোমরা কমেন্ট করো, লাইক করো এবং তোমাদের জন্য অবশ্যই 2025-এর পরীক্ষার্থীদের সমস্ত আপডেট সবার আগে পৌঁছে যাবে। আজকে চলো দেখিয়ে দিই তোমাদের অভিষেক কাব্যটির মূল বিষয়বস্তু। এবং তার আগে তোমাদের একটা কথা বলে দিই, এটার উৎস তোমরা জানো যে মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ। আর এটা তো ক্লাস আমরা দেবই। তার আগে একটাই কথা, তোমাদের পরিচয় তোমরা জানো, তবু বলছি, আমি বাগিশ স্যার, মানে অসীম বাগিশ, কেজেকে উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক, বাংলায় অনার্স, MA, DED ফার্স্ট ক্লাস। আমার যে টেলিগ্রাম চ্যানেল এখানে আছে দেখতেই পাচ্ছ, এই টেলিগ্রাম চ্যানেলে তোমাদের লিঙ্ক, তোমাদের যে কোনো ডাউট ক্লিয়ার করতে পারো t.me/bagish education। এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9434160271। আমার নিজস্ব হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে, সেখানেও তোমরা এসে যুক্ত হতে পারো, তোমাদের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। আরেকটা সুখবর তোমাদের বলতে চাই, যে তোমাদের আগামী এই রবিবারে, পরের রবিবারে যে আসছে তোমাদের কাছে, আমি অবশ্যই লাইভে আসছি, হচ্ছি তোমাদের মুখোমুখি। সেখানে কিন্তু সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণী পরীক্ষা দিয়েছ এবং ভবিষ্যৎ কি তাদের সম্পর্কে কিন্তু একটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে। তোমরা অবশ্যই সেই দিনটিতে রাত্রি 10টায় থাকবে লাইভ ক্লাসে, তোমাদের মুখোমুখি হচ্ছি। আর আজকে চলো তোমাদের এই অভিষেক কবিতাটি ভালো করে বুঝিয়ে দিই। প্রিয় দশম শ্রেণীর বাংলা ছাত্রছাত্রীরা, আর যারা 2025-এ মাধ্যমিক দিতে চলেছ, তাদের জন্য কিন্তু আজকের আমার শুভ কামনা রইল। আমি জানি তোমরা 2025-এর মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করবে। তা আজকে আমি তোমাদের কাছে যে বিষয় নিয়ে হাজির হয়েছি, দেখো, অভিষেক কাব্য। অভিষেক কাব্য কার লেখা? না, মাইকেল মধুসূদন দত্ত। এবং আমরা বলেছি যে এই কাব্যটা তোমাদের যেখান থেকে নেওয়া হয়েছে সেটা কিন্তু অবশ্যই মেঘনাদ বধ কাব্য। তোমাদের দেখো, প্রথমে আমি উৎসগত কিছু বিষয় বলেছি, এগুলো খেয়াল রাখবে। প্রয়োজনে তোমরা খাতা পেন নিয়ে বসে যাও। এই নামটা কিন্তু অবশ্যই মনে রাখবে, মেঘনাদ বধ। এই মেঘনাদ বধ হচ্ছে তোমাদের উৎস, আগে তোমাদের এটাই কিন্তু মনে রাখতে হবে। তো চলো তোমাদের একটু ধৈর্য নিয়ে তোমরা খুব মন দিয়ে বোঝো এই কাব্যটার মূল বিষয়বস্তু কি আছে। এখানে জানো যে মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ তোমাদের পাঠ্য, মাইকেলের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। মাইকেলের এই কাব্যগ্রন্থের মধ্যে আমরা দেখেছি 9টা স্বর্গ আছে। ষষ্ঠ স্বর্গে মেঘনাদের মৃত্যু, আর বাকিগুলো মেঘনাদের রাবণের হাহাকার নিয়ে এই মহাকাব্য রচিত। এই মহাকাব্যের শুরুতে মাইকেল বলেছিলেন, গাইবোমা বীর রসে ভাসি মহাগীত। বীর রস বললেও আমরা দেখেছি যে মেঘনাদের মৃত্যুর পর আমরা করুণ রসের হাহাকারে এই কাব্য আমাদের কাছে অত্যন্ত হৃদয়গ্রাহী হয়েছে। আমরা এখানে দেখব যে প্রথম স্বর্গে অভিষেক,
অভিষেকের প্রেক্ষাপট কি আছে তোমাদের সেটাও জেনে নিতে হবে, যেটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ। রাবণের দুই স্ত্রী, বিখ্যাত স্ত্রী তোমরা জানো যে মন্দোদরী, যার পুত্র মেঘনাদ, আর বীরবাহু আরেক স্ত্রীর নাম, বীরবাহু আরেক স্ত্রীর পুত্রের নাম। তো আমরা দেখব এখানে বীরবাহু কথা এখানে আছে। তাহলে দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, যেটা বলছিলাম যে রাবণের শ্রেষ্ঠ স্ত্রী মন্দোদরী এবং তার পুত্রের নাম মেঘনাদ, আরেক স্ত্রীর নাম চিত্রাঙ্গদা এবং তার পুত্র কিন্তু বীরবাহু। তাহলে আমাদের মেঘনাদ তোমাদের হচ্ছে কার পুত্র? মেঘনাদের মায়ের নাম কিন্তু অবশ্যই তোমাদের মন্দোদরী, আর চিত্রাঙ্গদের পুত্র বীরবাহু। আমরা দেখেছি যে এখানে বীরবাহু যুদ্ধে মারা গেছেন। আর আমাদের যে মেঘনাদ শ্রেষ্ঠ বীর, তিনি তার স্ত্রী প্রমীলাকে বিবাহ করে তিনি কিন্তু গেছেন বেড়াতে। তো এই যে প্রথম তার আমরা হনিমুন বলি না, তো এই প্রথম যে বেড়ানো, সেই সময় কিন্তু হঠাৎ শোনা যায় যে তার কাছে সংবাদ চলে গেছে। কে নিয়ে গেছেন? তার বাড়ির যে দাসী প্রভাসা ছদ্ম রূপে দেবী রাজলক্ষ্মী তার কাছে খবর দিয়েছেন। আর তিনি তারপর আসার পর যা যা ঘটনা এই কাব্যের মধ্যে আছে। চলো তাহলে আমাদের মূল প্রেক্ষাপটটা বললাম যে রাবণের দ্বিতীয় স্ত্রী চিত্রাঙ্গদার পুত্র বীরবাহু মারা গেছেন। তার শ্রেষ্ঠ পুত্র মন্দোদরীর পুত্র মেঘনাদ বা আরেক নাম ইন্দ্রজিৎ, ইন্দ্রকে হারিয়েছেন যিনি ইন্দ্রজিৎ, তিনি কিন্তু প্রথম বিয়ে করে প্রমীলাকে প্রমোদ কারণে বেড়াতে গেছেন। আর সেই মুহূর্তে তার ভাতৃ হত্যার সংবাদ শুনে সংবাদ পেয়েছেন কার কাছে? না বাড়ির যিনি দাসী, সেই প্রভাসা, দাসী বললে ভুল হবে, ধাত্রীমাতা, যারা বাচ্চাদেরকে বড় করে, নার্সিংহোম তখন ছিল না, সেই ধাত্রীমাতা তিনি কিন্তু রাজলক্ষ্মী রূপে গেছেন তার কাছে খবর দিতে। এরপরে কিভাবে মেঘনাদ ফিরে আসছেন আর রাবণের সঙ্গে তার কথোপকথন এখানে কিন্তু আলোকিত হয়েছে। তাই এখানে দেখো কি বলছে, কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী। তাহলে এখানে কার কথা বলছে? যে সোনার আসন পরিত্যাগ করে চলে এলেন বীরেন্দ্র কেশরী। কে? বীরেন্দ্র কেশরী মানে সিংহের মতো তেজি পুরুষ, এখানে অবশ্যই ইন্দ্রজিৎ। দেখো ইন্দ্রজিৎ প্রমোদ কারণে স্ত্রীকে নিয়ে বেড়াতে গেছেন, সেখানে চলে গেছেন কে? প্রভাসা ধাত্রীমাতা রাজলক্ষ্মী ছদ্মবেশে ওই রূপে গেছেন, রাজলক্ষ্মী গেছেন কিন্তু প্রভাসা রূপ ধরে গেছেন। তাই কনক আসনে ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা। অর্থাৎ প্রথমেই দেখতে পাচ্ছ যে সোনার কনক মানে সোনার, আসন ত্যাজি মানে ত্যাগ করে, তোমাদের বীরেন্দ্র কেশরী মানে এখানে ইন্দ্রজিৎ, তিনি কি করছেন? সিংহের মধ্যে বীরত্ব নিয়ে ইন্দ্রজিৎ তিনি প্রণাম করছেন তার ধাত্রী মাতার চরণে, এবং প্রণাম করতে করতে বলছেন, কি বলছেন দেখো, কহিলা কহিলা কি হেতু মাত গতি তব আজি? মা, তুমি কেন এখানে এসেছ এ ভবনে? এখানে এত দূরে কেন এলে? কহ দাসে লঙ্কার কুশল। তা তুমি আমাকে বোঝাও, আমি দাস তোমার কাছে, তা তুমি আমাকে বলো লঙ্কার সব কুশল তো? কুশল মানে কিন্তু এখানে সবাই ভালো আছে তো মা? শিরচুম্বী, মাথার উপর স্নেহ চুম্বন দিলেন ছদ্মবেশী অম্বুরাশি সুতা। ছদ্মবেশী মানে ছদ্মবেশ ধরে, অম্বুরাশি মানে সমুদ্রকন্যা, সুতা মানে কন্যা, সমুদ্রকন্যার মতো অপূর্ব রূপ নিয়ে রাজলক্ষ্মী যেন এলেন এবং বললেন, উত্তরিলা, হাই পুত্র, কি আর কহিব কনক লঙ্কার দশা। তোমাকে আর কি বলবো যে কনক লঙ্কার কি অবস্থা। ঘোরতর রণে হত প্রিয় ভাই, তব বীরবাহু বলি, এক ভয়ঙ্কর যুদ্ধে তোমার প্রিয় ভাই আজ নিহত। বীরবাহু বলি মানে বীরবাহু এক বলবান ছিলেন, তিনি আজ নিহত। তার শোকে মহাশোকে রাক্ষস অধিপতি, আর একমাত্র পুত্রের জন্য মহাশোক নেমে এসেছে রাক্ষস অধিপতি। রাক্ষস অধিপতিকে তোমরা পেন খাতা নিয়ে বসো এবং লিখো। রাক্ষস অধিপতি কিন্তু অবশ্যই রাবণ। পিতা রাবণ তিনি মহাশোকে অবতীর্ণ হয়েছেন, তাই মহাশোক নেমে এসেছে রাজপরিবারে। সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি। যুঝিতে শব্দের অর্থ যুদ্ধ করতে। সসৈন্যে
মানে নিজের সৈন্য নিয়ে সাজেন আজকে যুঝিতে যুদ্ধ করতে আপনি নিজেই। তাই রাবণ তার পুত্র শোকের যন্ত্রণায় অস্থির হয়ে নিজেই যুদ্ধে নেমেছেন বা যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময়মানী আকস্মিকভাবে মহাবাহু যোদ্ধা বীরবাহু মারা গেছে শুনে, তার শ্রেষ্ঠ প্রিয় ভাই মারা গেছে শুনে মেঘনাদ অবাক হয়ে গিয়েছিলেন। তাই বললেন, কি কহিলা ভগবতী, এ কি বললে মা ভগবতী? কে বধিল কবে প্রিয়ানুজে, কে কবে বধ করলো আমার প্রিয় ভাইকে? প্রিয়ানুজে মানে প্রিয় অনুজ, অনুজ মানে ভাই, অর্থাৎ বীরবাহু মেঘনাদের ছোট ভাই। তাই কে বধ করলো আমার প্রিয় ভাইকে? নিসারণে সংহারিনু আমি রঘুবরে, গত রাত্রিতেই, নিশাম রাত্রি, রণ মানে যুদ্ধ, গত রাত্রিতে ভয়ঙ্কর যুদ্ধে আমি সংহারিণুছি, অর্থাৎ আমি সংহারিণু মানে আমি হত্যা করেছি। রঘুবরে অর্থাৎ রামচন্দ্রকে উনি বধ করে এসেছেন। কি করে সে রামচন্দ্র আমার ছোট ভাইকে হত্যা করতে পারে? খণ্ড খণ্ড করিয়া কাটিনু, আর বললেন তাকে খণ্ড খণ্ড করে কাটা হয়েছে। এবং এটা শুনে তো অবাক হয়ে যাচ্ছেন যে খণ্ড খণ্ড করে কাটা হলো কি করে? তাই বলছেন খণ্ড খণ্ড করিয়া কাটিনু, অর্থাৎ তার ছোট ভাইকে খণ্ড খণ্ড করে কাটা হয়েছে। বরসি প্রচণ্ড স্বর বৈরী দলে, অর্থাৎ গত রাত্রিবেলাতেই আমাদের খণ্ড খণ্ড করিয়া কাটিনু মানে গত রাত্রিতেই খণ্ড খণ্ড করে কেটেছেন রামচন্দ্রকেই। রামচন্দ্রকে কেটেছেন কে? এখানে মেঘনাদ। বৈরী দলে মানে শত্রু দলে, গত রাত্রিতেই বৈরী দল মানে অর্থাৎ শত্রু দলকে উনি বর্ষার তীরের মতো খণ্ড খণ্ড করে কেটে এসেছেন। এই সমগ্র রাঘব বাহিনীকে একসঙ্গে রামচন্দ্রকেও। কি করে সে রামচন্দ্র বেঁচে উঠল আর তার ছোট ভাইকে হত্যা করলো, এটা তার কাছে অবাক বা বিস্ময়। তবে এ বারতা, এ অদ্ভুত বারতা জননী, তাই এটা আমার কাছে অবাক লাগছে মা। যাকে আমি গতকাল খণ্ড খণ্ড করে কেটে এসেছি, সেই আমার ছোট ভাইকে নিহত করলো কি করে? এটা আমার কাছে অদ্ভুত বারতা। বারতা মানে সংবাদ, অদ্ভুত বারতা মানে অদ্ভুত সংবাদ। জননী মানে মা, কোথায় পাইলে তুমি? শীঘ্র কহ দাসে, অর্থাৎ এই খবরটা তুমি কোথায় পেলে? এটা আমাকে তুমি বলো। এটা প্রথম স্তবক তোমাদের কাছে হয়ে গেল। তার বুঝতেই পারছো এখানের মধ্যে কি উত্তর বলছেন এটুকুর মধ্যে, যে বীরবাহু তার স্ত্রী বীরবাহু মারা গেছে, আর প্রমীলা তার স্ত্রী প্রমীলাকে নিয়ে মেঘনাদ তার স্ত্রী প্রমীলাকে নিয়ে প্রমোদ কারণে বেড়াতে গেছেন। সেই সময় বাড়ির রাজলক্ষ্মী, বাড়ির প্রভাসা ধাত্রীমাতা রূপে গেছেন তার আরেক ভাইয়ের মৃত্যু সংবাদ দিতে। আর রাজলক্ষ্মীর মতো অপূর্ব তার সুন্দর চেহারা, তাই তিনি মাকে প্রণাম করে বলছেন যে যাকে আমি গতকাল হত্যা করে এসেছি, সে কচু কাটা করে টুকরো টুকরো করে সেই রঘুবর বা রামচন্দ্র কি করে আমাকে আমার ভাইকে হত্যা করতে পারে? এটা আমার কাছে অবাক লাগছে। তাই বললে তুমি কোথায় পেলে এই খবরটা আমায় বলো। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী, রত্নাকর অর্থাৎ সমুদ্রের শ্রেষ্ঠ রত্ন, ইন্দিরা আমার লক্ষ্মী, সুন্দরী অর্থাৎ এখন যে প্রভাসারূপী রাজলক্ষ্মী এসেছেন তাকে লাগছে একদম অপূর্ব সুন্দরী। ইন্দিরা শব্দের অর্থ লক্ষ্মী, অর্থাৎ লক্ষ্মীর মতো অপূর্ব রত্নোত্তমা, সমুদ্র গর্ভের যত রত্নের আকো শ্রেষ্ঠ রত্ন যেন এখানে ইন্দিরা লক্ষ্মী, তাকে দেখছেন সেই রূপে আমাদের মেঘনাদ। এবং তিনি সেই রূপেই বলছেন যে উত্তরীলা, হাই পুত্র মানবী মানব সীতাপতি, অর্থাৎ সীতাপতিকে, সীতার পতি রামচন্দ্র তিনি সাধারণ মানব নন, তিনি মায়াবী, আর মায়া বলেই উনি আবার বেঁচে উঠেছেন। তুমি যাকে হত্যা করেছ তব স্বরে মরিয়া বাঁচিল, তুমি যাকে হত্যা করে এসেছ সেই আবার বেঁচে উঠল কি করে আমি জানি না। যাও তুমি তরা করি, তুমি শীঘ্র যাও, তরা মানে তাড়াতাড়ি, রক্ষকুল, রক্ষ মানে রক্ষা করো, আর রক্ষকুল রাক্ষসপুরীকে, তোমার যে বংশ রক্ষকুল রাক্ষসপুরী তাকে তুমি রক্ষা করো। প্রথম রক্ষ শব্দের অর্থ রক্ষা করা, আর দ্বিতীয় রক্ষকুল রাক্ষসপুরী, তাই বলছেন তুমি রাক্ষসপুরীকে রক্ষা করো। তারপর দেখো মান রক্ষকুল মান একাল সমরে
রক্ষ চূড়ামণি, অর্থাৎ এ রাক্ষসপুরীর সম্মান তুমি রক্ষা করো, এটা একটা ভয়ঙ্কর যুদ্ধ, আর তুমি রক্ষ চূড়ামণি রাক্ষসপুরী তুমি শ্রেষ্ঠ বীর বলে সম্বোধন করছেন। ছিঁড়িলা কুসুমদাম রোষে মহাবলী, এই কথা শুনে রেগে ছিঁড়ে দিলেন কুসুমদাম। কুসুমদাম শব্দ অর্থ ফুলের মালা, রোষে মানে রাগে, মহাবলী মানে বীর আমাদের মেঘনাদ, মহাবলী মেঘনাদ বা বীর মেঘনাদ। ফেলা ইলা কনক বলয়, হাতের মধ্যে যে সোনার বালা ছিল ছুঁড়ে ফেলে দিলেন সেখানে দূরে। তাই ফেলা ইলো কনক বলয় দূরে, পদতলে পড়ি শোভিল কুন্তল, পায়ের তলায় পড়ে রইল এক অলঙ্কার কুন্তল, যথা অশোকের ফুল অশোকের তলে। অশোক বৃক্ষ থেকে যখন অশোক ফুলগুলো পড়ে যায় তখন যেমন নেড়া বা বিচ্ছিরি লাগে সে অশোক গাছকে, তার আভা যেমন পড়ে যায় মাটির তলাতে, তার লাল ফুল মাটিতে গড়াগড়ি খায়, এখানে মেঘনাদের অলঙ্কার মাটিতে পড়লে যেন ঠিক তেমনই মনে হচ্ছে। তাই বলছেন ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার, তাই বলছে ধিক আমাকে, নিজেকে ধিক্কার দিচ্ছেন, হা ধিক মোরে। কেন ধিক্কার দিচ্ছেন দেখো, বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা, এখানে বৈরী দল মানে শত্রু দল, যারা লঙ্কা পুরীকে আক্রমণ করেছে। বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা, অর্থাৎ শত্রু দল আমার স্বর্ণ লঙ্কাকে আক্রমণ করেছে। হেথা আমি বামাদল মাঝে, এই বামাদল শব্দের অর্থ লিখে রাখো। বামাদল মানে হলো তোমার নারী সঙ্গ, অর্থাৎ এখানে মেঘনাদ তার স্ত্রী প্রমীলা ছাড়াও বাসন্তী ইত্যাদি কয়েকজন সখীকে সঙ্গে নিয়েছেন। তাই মেয়েদেরকে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, ছি 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 কি হলো, আমার ছোট ভাই মারা গেল আর আমি মেয়েদের মাঝে আছি, বামাদল মানে নারীদের সঙ্গে। এই কি সাজে আমারে, এই ভয়ঙ্কর মুহূর্তে কি এটা আমার সাজছে? আমার স্বর্ণ লঙ্কা আজকে ধ্বংসপ্রাপ্ত, আমার বৃদ্ধ পিতা যুদ্ধে যাচ্ছেন, আমার ছোট ভাই মারা গেছে। দশাননোত্তাজ, দশানন প্লাস আত্মজ, দশানন হলেন রাবণ আর তার আত্মজ মানে শ্রেষ্ঠ পুত্র আমি ইন্দ্রজিৎ। আমি কি করছি, আনুরথা করি, এই মুহূর্তে রথ নিয়ে এসো, ঘুচাবো এ অপবাদ বধি রিপুকুলে। আজকে আমি যা অপবাদ আছে আমি সব অপবাদ ঘুচিয়ে দেবো, বধি মানে বধ করব, আর রিপুকুলে মানে শত্রুকুলকে সব বধ করে দেবো, শুধু একবার আমার সামনে যুদ্ধের রথ এনে দাও। সাজিলা রতীন্দ্র সব বীর আভরণে, অর্থাৎ এখানে যেন বীরের আভরণে সেজে উঠলেন কে না, এখানে রথশ্রেষ্ঠ মেঘনাদ তার বীর আভরণ যা যা যুদ্ধের অলঙ্কার আছে সজ্জিত হলেন। হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর, হৈমবতী মানে বুঝতেই পারছ যে হিমালয়ের কন্যা, আর তার পুত্র তোমাদের জানো যে কার্তিক, তিনি দেব সেনাপতি, তারকাসুরকে বধ করতে গিয়ে হৈমবতী অর্থাৎ দেবী হৈমবতী সুতা অর্থাৎ মা দুর্গার পুত্র কার্তিক যেভাবে তারকাসুরকে বধ করতে গিয়ে যেভাবে কার্তিক সুসজ্জিত হয়েছিলেন, ঠিক তেমনই আমাদের উপমা দেওয়া আছে মেঘনাদ সুসজ্জিত হচ্ছেন তার ভাতৃহত্যার প্রতিশোধ নিতে। তাই বলছেন কিংবা বৃহন্নলারূপী কিরীটি, তোমরা এই দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে একটা পুরাণ আখ্যান আছে, তোমাদের এটাও জেনে রাখতে হবে। বৃহন্নলারূপী মানে কি, কিরীটি মানে কি? কিরীটি মানে এখানে অবশ্যই অর্জুন, অর্জুনের প্রসঙ্গ এলো কি করে তোমরা জানতেই হবে যে এই লাইনটা যে কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমী বৃক্ষ মূলে, এইখান থেকে কিন্তু তোমাদের অনেক প্রশ্ন আসে, তাই তোমাদের জানতেই হবে বৃহন্নলারূপী মানে কি, অর্থাৎ এখানে নর্তকী মেঘ কিরীটি মানে অর্জুন একবার নারী রূপ ধরেছিল, এরও যথেষ্ট কারণ আছে। স্বর্গের তোমার যে অপ্সরা তিনি কিন্তু আমরা অর্জুনকে পছন্দ করেছিল আর অর্জুনকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু অর্জুন জানে যে অপ্সরা ইন্দ্রের রক্ষিতা, তাকে কখনো বিয়ে করা চলে না, আর তার জন্য কিন্তু উর্বশী আমাদের অপ্সরা তাকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি কিন্তু 1 বছর মেয়ে রূপে থাকতে পারবে। তাই এই মেয়ের রূপ তাকে থাকার জন্য উনি 1 বছর অজ্ঞাতবাস করেছিলেন, আর ওই সময় বিরাট রাজার কন্যা এবং কন্যাকে নাচ শিখিয়েছিলেন এবং তার অসংখ্য গরু চুরি হয়ে গিয়েছিল, তাকে উদ্ধারও করেছিলেন বিরাট রাজার পুত্র, সেই ঘটনা এর মধ্যে দেওয়া আছে। আর যেখানে উনি সুসজ্জিত হয়েছিলেন সেই গাছটির নাম সমী বৃক্ষ,
আর সেইখানে দাঁড়িয়ে যেভাবে বৃহন্নলা রূপ ধরে অর্জুন বিরাট রাজাকে বাঁচিয়েছিলেন, তার 1400 গরুকে উদ্ধার করেছিলেন, তার পুত্র উত্তরকে বাঁচিয়েছিলেন, কন্যা উত্তরাকে বাঁচিয়েছিলেন, নাচ শিখিয়েছিলেন, 1 বছর অজ্ঞাতবাস করেছিলেন, সেই ঘটনা, সেই যুদ্ধের শয্যা যেন এখানে বিবরণ দেওয়া আছে। শমী বৃক্ষ, সেই গাছের তলায় সুর মানে অর্জুন এখানে দেবতা রূপে যেভাবে সুসজ্জিত হয়েছিলেন, এখানে তেমনভাবেই কিন্তু আমাদের মেঘনাদ সুসজ্জিত হয়েছেন। ধ্বজ চাপরূপী, তারপর দেখো কি বলছে, মেঘনাদ মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা, যে রথে উনি উঠেছেন সেই রথের রং কিন্তু মেঘবর্ণ, চক্র বিজলির ছটা, রথের উপরে দেখবে একটা চক্র বা পতাকা থাকে, তার রং বিদ্যুতের মতো, বিজলি মানে বিদ্যুৎ, ধ্বজ মানে পতাকা, ধ্বজ শব্দের অর্থ লিখে রাখো পতাকা, ইন্দ্রচাপরূপী মানে রামধনু বর্ণের, এবং তুরঙ্গম বেগে, তুরঙ্গম মানে হচ্ছে ঘোড়ার মতো দ্রুত বেগে গেল, আশু গতি মানে ঝড়ের গতিতে, অর্থাৎ তার যে রথ সেটার বর্ণনা দেওয়া হয়েছে মেঘের মতো রথের রং, তার চক্র বিজলির মতো, আর তার যে পতাকা সেটা কিন্তু তোমাদের রামধনু বর্ণের, ঘোড়ার মতো বেগে, ঝড়ের মতো বেগে, তুরঙ্গম মানে ঘোড়া আর আশু মানে ঝড়, ইন্দ্রজিৎ কিন্তু তার ঘোড়া নিয়ে এগিয়ে গেলেন। রথে চড়ে বীর চূড়ামণি, রথের উপরে আমাদের ইন্দ্রজিৎ শ্রেষ্ঠ বীর চূড়ামণি উঠলেন বীর দর্পে অহংকারের সঙ্গে, হেনকালে প্রমীলা সুন্দরী, আর সেই মুহূর্তে তার স্ত্রী প্রমীলা এসে হাজির, ধরিপতি করযুগ, স্বামীর হাত ধরে বললেন, হাইরে যেমতি, হাইরে যেমতি, হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে, কি বলছেন, হাইরে যেমতি, যেমন করে হেমলতা মানে স্বর্ণলতা গাছকে আলিঙ্গন করে ধরে, তেমন করেই কিন্তু এবং গাছ তাকে বাঁচিয়ে রাখে, অর্থাৎ এখানে কুলেশ্বর, এখানে মেঘনাদ, তাকে আলিঙ্গন করে হেমলতা, স্বর্ণলতা ছিল তার স্ত্রী প্রমীলা, তাকে ছেড়ে কি করে যাচ্ছেন, যদি কখনো বৃক্ষের কাজ এটা নয়, যাকে বিয়ে করলো তাকে ছেড়ে দেওয়া উচিত নয়, তাই উনি বলছেন যে আমি স্বর্ণলতা, তোমাকে আঁকড়েছিলাম, তুমি কুলেশ্বর, শ্রেষ্ঠ তুমি গাছ বৃক্ষ। কহিলা কাঁদিয়া ধ্বনি, কাঁদিয়া এখানে ধ্বনি মানে স্ত্রী, তাই এখানে প্রমীলা কাঁদছেন, কোথা প্রাণ সখে রাখি এ দাসীরে, তুমি হে প্রাণনাথ, তুমি তোমার এই দাসীকে রেখে তুমি কোথায় চললে, কহ চলিলা আপনি, আমাকে না বলেই চলে যাচ্ছ, কারণ এখানে অবশ্যই জানে এই ভয়ঙ্কর যুদ্ধ, স্বামীর মৃত্যু হতে পারে, তার জন্য স্বামীকে ছাড়তে চাই না কিন্তু প্রমীলা, তাই বলছে আমাকে না বলে কেন তুমি চলে যাচ্ছ, আনন্দের জায়গায় বিয়ের পর প্রথম যে ভ্রমণ, সেটা প্রত্যেকের জীবনে একটা দারুণ দিন, সেই দিনটা কেন তুমি ছেড়ে চলে যাচ্ছ, রাখি তাই কেমনে ধরিবে প্রাণ তোমারও বিরহে, তোমাকে ছেড়ে আমার প্রাণ, বিরহে মানে এখানে একাকিত্ব, বিরহ, ব্যথা, তাই বলছেন তোমাকে ছেড়ে থাকবো কেমন করে, এ অভাগী, আমার প্রাণ কি করে থাকবে, এ অভাগীর প্রাণ রক্ষা হবে কি করে, হাই নাথ গহন কাননে, তাই বলছেন যে যখন গভীর বনে ব্রততী বাঁধিলে সাধে করি পদ, যখন কোনো ব্রততী মানে হাতি চলে যায়, সেই কিন্তু কখনো পদপৃষ্ঠ করে চলে যায় না, যত বড়ই হাতির শক্তিমান হোক না কেন, আমরা জানি যে কখনো লতা গুল্ম কেসে পিষে দিয়ে যায় না, তার রঙ্গ রসে মন না দিয়ে মাতঙ্গ যাই চলি, যখন মাতঙ্গ উন্মত্ত হয়ে ওঠে মিলনের জন্য, তখনও কিন্তু সে তাকে রক্ষা করে, আর আজকে এই মুহূর্তে এই শুভক্ষণে কিভাবে কি চলে যাচ্ছে, এটা কিন্তু তার কাছে প্রমীলার খুব কষ্টের, তবু তারে রাখে পদাশ্রয় যূথনাথ, অর্থাৎ এখানে যূথনাথ মানে হাতি তবু কিন্তু তাকে সুন্দর করে রাখে, অর্থাৎ পায়ের তলাতে রাখে, তাই মেঘনাদ কখনোই তার স্ত্রীকে এইভাবে ছেড়ে চলে যেতে পারে না। তবে কেন তুমি গুণনিধি, তুমি তো এসব কথা জানো, ত্যাজত কিঙ্করীরে আদি, কিঙ্করীরে মানে সুন্দরী, তুমি তো অনেক গুণের অধিকারী, গুণনিধি মানে গুণের অধিকারী, ত্যাজ মানে ত্যাগ করে, আর কিঙ্করী মানে সুন্দরী, আজি মানে আজকে, তুমি কি করে আজকে তোমার এই সুন্দরীকে ছেড়ে চলে যাচ্ছ, হাসি উত্তরিলা মেঘনাদ, মেঘনাদ হেসে উঠলেন এবং বললেন, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, তার স্ত্রীকে বললেন যে তুমি সতী, তুমি ইন্দ্রজিৎকে জয় করে নিয়েছ, জিতি শব্দের অর্থ জয় করে নেয়া,
তাই প্রিয়া, তুমি তোমার ইন্দ্রজিৎকে জয় করে নিয়েছো, আর কি তোমার চাই? বেঁধেছ যে দৃঢ় পাকে কে পারে খুলিতে, আর তুমি আমাকে যে শক্ত বাঁধনে বেঁধেছ ভালোবাসার, এ বাঁধন খোলার ক্ষমতা কারু নেই। তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, তরাই মানে তাড়াতাড়ি করে আমি ফিরে আসব, কল্যাণী মানে তোমার মঙ্গল কামনায়, সমরে নাশি যুদ্ধে হত্যা করে তোমার কল্যাণে, অর্থাৎ তুমি কল্যাণ বা মঙ্গল চাইলে রাঘবে আমি রামচন্দ্রকে বধ করতে পারি, শুধু তোমার একটু কল্যাণ, তোমার একটু শুভ কামনা প্রয়োজন আছে। তার প্রিয়াকে অর্থাৎ স্ত্রীকে বললেন, বিদায় এবে দেহ বিধুমুখী। বিধুমুখী শব্দের অর্থ চন্দ্রমুখী, অর্থাৎ হে চাঁদমুখী। তার প্রিয়াকে বললেন, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও, তোমার হাসি থাকলে আমি অবশ্যই যুদ্ধে জয়ী হয়ে তোমার কাছে ফিরে আসব। উঠিল পবন পথে ঘোরতর রবে, একটা উঠিল পবন পথে, মানে পবন মানে এখানে ঝড়ের মতো, পবন ঝড়ের মতো, ঘোরতর রবে রথবর, অর্থাৎ রথশ্রেষ্ঠ মেঘনাদ যেন ভয়ঙ্করভাবে আকাশ পথে উড়ে গেলেন। হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক, শৈল অম্বর উজলি। হৈম পাখা মানে সোনার পাখা, বিস্তার করে মৈনাক পর্বত, শৈল মানে পর্বত, অম্বর মানে আকাশ, উজলি মানে উজ্জ্বল, এইগুলো তোমরা পরীক্ষাটায় লিখে রাখো। অম্বর মানে এখানে আকাশ, উজলি মানে উজ্জ্বল, শৈল মানে পর্বত। অর্থাৎ এখানে কি বলছেন যে এর মধ্যে একটা পুরাণ ঘটনা লুকিয়ে আছে, এটা তোমরা ভালো করে জেনে রাখো বা শুনে রাখো। বিষয়টি হলো এটি যে দেবী দুর্গার ভাই মৈনাক অভিশাপগ্রস্ত অবস্থায়, তোমরা জানো যে বঙ্গোপসাগরের তলায় এখনও কি নিমজ্জিত, সে কিন্তু আকাশপথে উড়ে গিয়েছিল প্রচণ্ড গতিতে। তাই সোনার পাখা বিস্তার করে মৈনাক পর্বত যেমন উজ্জ্বল করে উড়ে গিয়েছিল, তেমন করেই আমাদের মেঘনাদ উড়ে গেল তার শত্রু রামচন্দ্রকে বধ করতে। সিঞ্জিনী আকর্ষি রোষে, অর্থাৎ তোমরা জানো যে তীরের যে তারটা থাকে সেটাকে সিঞ্জিনী বলি, ওটা ধরে টানলেন টঙ্কারীরা ধনু, আর তার উপরে তীরের উপরে যে ধনুক থাকে, তোমরা জানো, একটু তোমাদের একে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা হয়। তোমরা অনেকেই জানো যে ধনুক দেখেছো হয়তো, যে এই রকম দেখতে হয়, এবং এখানে থাকে একটা তার, এইটা ধনুক, আর এইখান থেকে তোমাদের তীর তোমরা জানো ছাড়ে, এইভাবে তোমাদের একটা তীর থাকে, তোমাদের এঁকে দিলাম, তোমরা এইটা জানো যে এই যে একটা ধনুক তোমাদের কাছে এঁকে দিলাম, তাই না, এরকম ধনুক, আর এটা তীর। তো এখানে দেখো তোমাদের কাছে সেই কথা এখানে বলছে, যে কি বলছে দেখো, যে সিঞ্জিনী আকর্ষি, অর্থাৎ এইখানে যে তোমাদের তার দেখালাম এইটা টানলেন, আর তার উপরে এটার নাম ধনুক, তাই এখানে বলছেন দেখো যে সিঞ্জিনী আকর্ষি, অর্থাৎ এখানে ধনুকের তার টানলেন, এবং টঙ্কারের ধনু, অর্থাৎ টং করে শব্দ করলো, তার ক্ষোভের প্রকাশ এখানে ধনুকের উপরে, এটা তার বীরত্বের প্রকাশ। বীরেন্দ্র যিনি করলেন তিনি বীর দর্প বলে বললেন। পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে, পক্ষীন্দ্র মানে শ্রেষ্ঠ পক্ষী, শ্রেষ্ঠ পাখি, পক্ষী প্লাস ইন্দ্র, ইন্দ্র মানে শ্রেষ্ঠ। তো এখানে গরুর হচ্ছে শ্রেষ্ঠ পাখি। যখন গরুর ভয়ঙ্কর গর্জন করতে করতে মেঘ মাঝে আসে, ভৈরবে মানে ভয়ঙ্কর গর্জন, অর্থাৎ পক্ষীন্দ্র গরুর যখন আকাশে গুড়গুড় শব্দ করে ভৈরবে ভয়ঙ্কর গর্জন করে, তেমন রকমভাবে শব্দ করলো এখানে মেঘনাদ, যার গর্জনে ভয় পাবে প্রত্যেকে। কাপিলা লঙ্কা কাপিলা জলধি, তার গর্জনে কেঁপে উঠল সমগ্র লঙ্কা, কেঁপে উঠল জলধি। জলধি শব্দের অর্থ লিখে রাখো সমুদ্র, সমুদ্র কেঁপে উঠল, লঙ্কা কেঁপে উঠল, গরুরের মতো চিৎকার করে উঠলেন, এখানে যেন মেঘনাদে বীরত্বকে প্রকাশ করেছে। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, এরপরে আর দেখো এদিকে রাবণ রাজা বীর মদে মেতে উঠেছেন। দেখো তোমাদের এটা আসছি তোমাদের দ্বিতীয় শেষ পাতায় তোমাদের কাছে, দেখো কি বলছেন, বাজিছে রণবাজনা গরজিছে গজ, যেখানে আমাদের মেঘনাদ শুধু নয় রাবণও যুদ্ধের জন্য আগেই তৈরি হয়েছেন, সেখানেও যুদ্ধের বাজনা বাজছে আর হাতিরা গর্জে উঠছে। হেসে অশ্ব, অর্থাৎ ঘোড়ার চিৎকারকে আমরা হেসাধ্বনি বলি, তাই যুদ্ধের রণবাজনা বাজছে, গরজে যে গজ, হাতিও চিৎকার করছে, রেসে অশ্ব, ঘোড়ার ডাককে হেসাধ্বনি বলি। হুঙ্কারিছে পদাতিক, অর্থাৎ যারা পায়ে হেঁটে যুদ্ধ করে তাদের বলি পদাতিক।
অর্থাৎ পদাতিক বাহিনী হুঙ্কার ছাড়ছে। রথী যারা রথে চেপে যুদ্ধ করে, যে চতুর রঙ্গ বাহিনী আছে, রথী রথী হস্তি বাহিনী, গজ পদাতিক, চারটা বাহিনীর কথা বলছে দেখুন। গজ মানে হাতি বাহিনী, তারা গর্জাচ্ছে, হয় রেসে অশ্ব, হস্তি বাহিনী হাতি চিৎকার, ও হস্তি অশ্ব মানে ঘোড়ার চিৎকার হচ্ছে 2 নম্বর। 3 নম্বরে পদাতিক বাহিনী যারা পায়ে যুদ্ধ করে, আর 4 নম্বর রথী অর্থাৎ যারা রথে যুদ্ধ করে তারা উড়ছে আকাশে, উড়িছে কৌশিক ও ধ্বজ। আর সেই রথ যারা আকাশে উঠছে সেইখান থেকে কৌশিক অর্থাৎ সাদা পতাকা উঠছে, অপূর্ব লাগছে। তোমাদের বুঝতেই পারছো যে যখন নীল আকাশের মধ্যে সাদা পতাকা উড়ে কেমন অপূর্ব শোভা বিস্তার করে। উঠিছে আকাশে অর্থাৎ সেই কৌশিক পতাকা উঠছে আকাশে। কাঞ্চন কঞ্চুক বিভা, কাঞ্চন কঞ্চুক বিভা মানে কি? কাঞ্চন কঞ্চুক বিভা মানে হচ্ছে যে সমস্ত সামরিক অস্ত্র আছে তার থেকে আলো প্রভা আকাশে ছড়াচ্ছে, তাই কাঞ্চন কঞ্চুক বিভা, বিভা মানে আলো, সেই আলো আকাশে ছড়িয়ে পড়েছে। হেনকালে তথা দ্রুতগতি উত্তরিলা মেঘনাদ, আর ঠিক সেই সময় খুব দ্রুত গতিতে মেঘনাদ এসে উত্তর দিচ্ছেন। নাদিলা কর্বুর দোল হেরি বীর বরে মহাগর্বে, যত কর্বুর বাহিনী, কর্বুর মানে রাক্ষস বাহিনী লিখে রাখো, নাদিলা মানে গর্জন করে উঠল, হেরি তাকে দেখে, বীর বীর বরে মহাগর্বে অর্থাৎ বীর বরকে দেখে মহাগর্বে সে কর্বুর দল চিৎকার করে উঠল। অর্থাৎ এই সেই মুহূর্তে রাবণ যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন তখন কিন্তু আমাদের মেঘনাদও নেমেছেন সেখানে। নবীপুত্র পিতারও চরণে, তিনি নেমেই পিতার চরণে প্রণাম করলেন, করজোড়ে কহিলা, জোড়হাত করে বললেন, হে রক্ষ কুলপতি রাক্ষ শ্রেষ্ঠপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচি আছে পুনঃ। আমি শুনলাম যে রামচন্দ্র মরে বেঁচে উঠেছেন, মরিয়া নাকি বাঁচি আছে পুনঃ রাঘব, রামচন্দ্রকে আমি হত্যা করে গেছি, সে আবার নাকি পুনরায় বেঁচে উঠেছে। এ মায়া পিত বুঝিতে না পারি। এটা কিসের মায়া পিতা আমি বুঝতে পারছি না, কিন্তু অনুমতি দেহ, তুমি আমাকে একবার অনুমতি দাও, সমূলে নির্মূল করিব পামরে আজি, পাপী রামচন্দ্রকে আজকে নির্বংশ করে ছাড়ব, শুধু তুমি আমাকে একবার অনুমতি দাও। ঘোর সরানলে অর্থাৎ ভয়ঙ্কর আগুনে, স্বর মানে আগুন, আগুনের অস্ত্রে তাকে প্রজ্বলিত করে দেবো, করি ভস্য, আর সে ছাই তোমার কাছে উড়িয়ে দেবো, বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়ে আনিব রাজপদে। কোনটা চাও? যদি চাও যে স্বরের আগুনে তাকে পুড়ে ছাই করে দেবো সেটাও করতে পারি 1 নম্বর, কিংবা 2 নম্বর বায়ু অস্ত্রে আমি তাকে উড়িয়ে নিশ্চিহ্ন করে দেবো, আর কিংবা তাকে জীবন্ত অবস্থায় বেঁধে তোমার পায়ের তলায় ফেলবো, কোনটা চাও? এই 3টা কিন্তু মনে রাখবে। 1 নম্বর সরানল অর্থাৎ আগুনের স্বরের তাকে আমি ছাই করে দেবো, ভস্ম মানে ছাই। 2 নম্বর বায়ু অস্ত্রে নিশ্চিহ্ন করে দেবো, আর 3 নম্বর তাকে বেঁধে এনে তোমার পায়ে ফেলবো, যেটা চাইবে আমি তোমার সেটাই করব। আলিঙ্গি কুমারে, এই বীর সাহস দেখে কুমারকে আলিঙ্গন করলেন তার পিতা, চুম্বি শির মৃদু স্বরে, তার মাথায় চুম্বন স্নেহ চুম্বন দিয়ে বললেন, উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কা অধিপতি। আর তার পিতা উত্তর দিলেন, রাক্ষস কুল শেখর তুমি, তুমি রাক্ষস কুলের চন্দ্র, তুমি বৎস, তুমি বাছা, তুমি রাক্ষস কুল ভরসা, রাক্ষসদের তুমি একমাত্র ভরসা। এ কাল সমর, এটা ভয়ঙ্কর যুদ্ধ, নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা, এই ভয়ঙ্কর যুদ্ধে আমার মন চাচ্ছে না তোমাকে সেখানে পাঠাতে, বারংবার তোমাকে আমি পাঠাতে চাচ্ছি না এই ভয়ঙ্কর যুদ্ধ। হাই বিধি, হে ভাগ্য দেবতা, বাম মম প্রতি, অর্থাৎ ভাগ্য আমার বাম, বাম মানে বিরূপ। কে কবে শুনেছে পুত্র, পুত্র ভাসে শিলা জলে, এটা কেউ কখন শুনিনি পুত্র যে পাথর জলে ভাসতে পারে। ওরা এখানে আসলো কি করে, পাথর জলে ভাসলো কি করে, লঙ্কা কি করে সমুদ্র বন্ধন হলো, সেটাই তো আমাদের কাছে অবাক। কে কবে শুনেছে, কে কোথায় শুনেছে লোক মরি পুনঃ বাঁচে, যে মানুষ মরে গিয়ে বাঁচে, এটাও তো আশ্চর্য। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, অর্থাৎ সেই মুহূর্তে বীর দর্পে অসুরের মতো বললেন, রিপুকে আমি কি ছাড় সে নর, তুমি বাবা কেন ভয় পাচ্ছ এই সামান্য মানুষকে, তারা ডরাও আপনি, আপনি কেতে ভয় পাচ্ছেন, রাজেন্দ্র আপনি না সবচেয়ে শ্রেষ্ঠ রাজা, থাকিতে দাস, এইরকম দাস থাকতে যদি চাও রণে তুমি যুদ্ধে যাও, তুমি এ কলঙ্ক পিতা
ঘুষিবে জগতে, তাহলে গোটা রাক্ষস কুলের কাছে এটা কলঙ্ক রটে যাবে যে তোমার যুবক পুত্র থাকতে বৃদ্ধ পিতা যুদ্ধে যাচ্ছে, তাই পিতা ঘুষিবে জগতে, চারিদিকে এটা অপবাদ রটে যাবে যে তোমার শ্রেষ্ঠ পুত্র থাকতে তুমি একজন বৃদ্ধ পিতা যুদ্ধে যাচ্ছে। হাসিবেন মেঘবাহন, অর্থাৎ আমার শত্রু যে মেঘবাহন ইন্দ্র, সেও কিন্তু হাসবে। রুষিবেন দেব অগ্নি, দেবতারা আমার বিরূপ, তারাও আমার আমার যে দেবতা যিনি শক্তি দিয়েছেন তিনি রেগে যাবেন যদি যুদ্ধে আমি না যাই। দুইবার আমি হারানো রাঘবে, আমি দুইবার রামচন্দ্রকে হারিয়েছি, আমি কিন্তু পরাজিত নই, প্রত্যেকবারে জয়ী হয়েছি, এবারও জয়ী হব। আর একবার পিতা দেহ আখ্যা মোরে, তুমি আর একবার আমাকে আদেশ দাও, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, এমন কি ঔষধি আছে যা দিয়ে এই বাঁচাতে পারে রামচন্দ্রকে। কহিলা রাক্ষস অধিপতি, তাই রাক্ষস অধিপতি রামচন্দ্র বলছেন কুম্ভকর্ণ, কুম্ভকর্ণ আমার তা রামের তোমার রাবণের ভাই, 6 মাস ঘুমোয়, একদিন জাগে, কিন্তু এই ভয়ঙ্কর বিপদে পড়ে অকালে জাগাতে হয়েছিল কুম্ভকর্ণকে, তাও মারা গেছে। শুধু মেঘনাদ, শুধু বীরবাহু মারা যায়নি, তার শ্রেষ্ঠ ভাই কুম্ভকর্ণ মারা গেছে। তাই বলে কহিলা রাক্ষস অধিপতি কুম্ভকর্ণ বলি, কুম্ভকর্ণ বিরাট বড় যোদ্ধা, সেই ভাই আমার মারা গেল। কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানো অকালে ভয়ে আমি তাকে অকালে জাগাতে গেলাম। হাই, কিন্তু কি হলো, দেহ তার দেখো সিন্ধু তীরে, একবার সমুদ্রের তীরে গিয়ে দেখে এসো, ভূপতিত, অর্থাৎ তিনি মাটিতে পড়ে গেছেন। আর গিরিশৃঙ্গ তাকে দেখে মনে হচ্ছে একটা গিরিশৃঙ্গ মানে পর্বত, একটা পর্বতের চূড়া খসে পড়ে গেছে, কিংবা তরু, যথা মনে হলো একটা বিরাট বৃক্ষের পতন ঘটেছে। তার বিরাট ভাই, বিরাট চেহারার অধিকারী কুম্ভকর্ণ ভাই অকালে জাগানোর ফলে একটা পর্বতের মতো পতন ঘটেছে, কিংবা বৃক্ষের মতো পতন ঘটেছে। যত বজ্রাঘাতে মনে হয় বজ্রের আঘাতে সেটা ধ্বংস হয়েছে মাত্র। তবে যদি একান্ত সমরে ইচ্ছা, তব সত্যি তোমার যদি একান্ত ইচ্ছা হয় যুদ্ধ করতে, বৎস আগে পুজো ইষ্ট দেবে, তাহলে তুমি আগে তোমার ইষ্ট দেবতাকে পুজো করো, তোমার বাড়ির যে দেবতা আছে তাকে পুজো করো, নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো। আর যুদ্ধে যেতে হলে নিকুম্ভিলা যজ্ঞ করতে হয়, লৌহ প্রাচীর বেষ্টিত, ভেতরে গিয়ে তুমি যজ্ঞ করো। বীরমণি, সেনাপতি পদে আমি বরিনু তোমারে, আর তোমাকে আমি বরিনু মানে বরণ করে দিলাম, আমি তোমাকে সেনাপতি পদে বরণ করে দিলাম। তুমি অবশ্যই নিকুম্ভিলা যজ্ঞাগারে আগে দেবতার আশীর্বাদ নাও, ইষ্ট দেবতার, তোমাকে আমি বরণ করে দিলাম, তুমি আজকের সেনাপতি। দেখো অস্তাচলগামী দীননাথ এবে, অস্তাচলগামী অর্থাৎ যে সূর্য অস্তমান হচ্ছে, দীননাথ মানে সূর্যের, অর্থাৎ সূর্যের অস্তমান হচ্ছে, এই মুহূর্তে সন্ধ্যের সময় যুদ্ধ করতে নেই, এটা প্রকৃত সময় নয়। প্রভাতে যুঝিও, অর্থাৎ সকাল হলে যুদ্ধ করবে, যুঝিও মানে যুদ্ধ করবে, বৎস রাঘবের সাথে, রামচন্দ্রের সাথে তুমি যুদ্ধ করবে প্রভাতে। আজকে রাত্রিতে তোমাকে সাধনা করতে হবে কোথায়, নিকুম্ভিলা যজ্ঞ গৃহে, তার ইষ্ট দেবতাকে পুজো করতে হবে। এতে কহিয়া রাজা এই কথা বলে যথাবিধি লয়ে গঙ্গোদক, অর্থাৎ আচমনীয় জল নিয়ে, গঙ্গোদক আমরা যে আচমনীয় জল নিয়ে হাতের মধ্যে গঙ্গার জল নিয়ে অভিষেক কুমারে, অর্থাৎ তাকে মন্ত্র পড়ে গঙ্গার জল দিয়ে বরণ করে নিলেন। তার যথাবিধি যা যা নিয়ম আছে, একজন কুমারকে যখন সেনাপতি করা হবে, রাজা তাকে, রাবণ রাজা নিজে তার পুত্রকে আজকে সেনাপতি রূপে যা তন্ত্রমন্ত্র আছে সব দিয়ে বরণ করে নিয়েছেন। আর এখানেই হলো তার অভিষেক, অর্থাৎ তিনি আজকের যুদ্ধের নায়ক, সেনানায়ক। এই হলো তোমার কাহিনী, অর্থাৎ তোমাদের সমগ্র বিষয়টি আমি বলে দিলাম। সমগ্র বিষয়ের সারাংশ একটু লাস্ট আরেকবার বলে দিই, যে এইখানে আমরা দেখব যে মূল বিষয়টা মন দিয়ে আরেকবার শুনে নাও। এতখানি বড় বিষয়ের মধ্যে তোমার যে বিষয় আছে সেটা এটাই, যে রাবণের 2 স্ত্রী, প্রথমা স্ত্রীর নাম তোমার মন্দোদরী, তার পুত্র মেঘনাদ, দ্বিতীয় স্ত্রী চিত্রাঙ্গদা, তার পুত্র বীরবাহু, বীরবাহু ছোট ভাই যুদ্ধে মারা গেছেন। আর তোমাদের মেঘনাদ বড় ভাই, উনি প্রমীলাকে বিয়ে করে প্রমোদ কারণে বেড়াতে গেছেন সখীদের নিয়ে। এই মুহূর্তে আমরা দেখতে পাই যে রামচন্দ্র তার ছোট ভাই বীরবাহুকে হত্যা করেছেন। তখন বাড়ির যিনি রাজলক্ষ্মী, তিনি প্রভাসা ধাত্রী মা রূপে, অর্থাৎ দাসী রূপে, দাসী মা রূপে গেছেন তার প্রমীলা প্রমোদ কারণে
সেখানে গিয়ে তার বার্তা দিয়েছেন। আর সে বার্তা আসা মাত্রই আমরা দেখলাম যুদ্ধক্ষেত্রে এসে তিনি যুদ্ধ সুসজ্জিত হয়ে উঠলেন এবং রাবণ তাকে পিতা রাবণ বরণ করে নিলেন। এই হলো তোমার সমগ্র অংশের মূল কাহিনী। আমরা তোমাদের কমেন্টের আশায় রইলাম এবং প্রত্যেকটি 2025-এর প্রশ্ন এবং আমি কি কি উত্তর আমি তোমাদের অবশ্যই জানাবো। এবং তোমাদের আরেকবার বলে দিই, আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটা তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে বলেছি, সেটা আরেকবার তোমাদের বলে দিই, তোমরা সঙ্গে থেকো। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, এতক্ষণ ধরে তোমাদের আমি দেখিয়ে দিলাম যে তোমাদের মেঘনাদ বধ কাব্যের যে বিষয় সেটা সমগ্র আলোচনা হলো তোমাদের কাছে। এবং তোমাদের আমার যে টেলিগ্রাম চ্যানেল t.ab/বাগিশ এডুকেশন BE বড় হবে, বা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার 9434160271, তোমাদের যে কোনো ডাউট তোমরা নিঃসন্দেহে যখন খুশি ফোন করো, আমি সুবিধা মতো তোমাদের উত্তর অবশ্যই দেবো। এবং আমি তোমাদের আসছি এই রবিবারে, পরের রবিবার অবশ্যই তোমরা আমার সঙ্গে থেকো, তোমাদের যে কোনো ডাউট আমি ক্লিয়ার করব। আজকের তোমাদের এই অভিষেক কেমন লাগলো অবশ্যই জানিও। 2024-এর প্রত্যেকটি পরীক্ষার্থী আমাকে জানিয়েছে, অসংখ্য কমেন্ট। এবং আমরা 25-এ যারা পরীক্ষার্থী আছো মাধ্যমিক, তাদের প্রত্যেকটি পরীক্ষার্থী এবং যদি কোনো সম্মানীয় অভিভাবক অভিভাবিকা থাকেন তাদেরও বলবো আপনাদের আদরের প্রিয় সন্তানকে এই চ্যানেলে যুক্ত করুন, যাতে আপনার সন্তানটি সত্যিকারের ভালো আদর্শ একজন ভালো নাম্বার পেতে পারে এবং উচ্চ প্রতিষ্ঠিত হতে পারে। এটাই আমার একমাত্র লক্ষ্য। আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছেলে মেয়ে যাতে মাধ্যমিকে দারুণ রেজাল্ট করতে পারে। আর নিশ্চিত আমার এই চ্যানেলে যারা সদস্য আছো তারা মাধ্যমিকে একটা বিরাট র্যাঙ্ক করবে, স্পেশালি বাংলা, ইতিহাস, ভূগোল, আর্টস এই সাবজেক্টগুলি তোমাদের এবছরও আমি কিন্তু তোমাদের নোটস সাজেশন প্রোভাইড করব বিনামূল্যে একদম এই চ্যানেলের মধ্য দিয়ে। তোমরা সকলে সঙ্গে থেকো। আর তোমাদের আজকের যে এই অভিষেক আলোচনা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর তোমরা ভালো করে পড়াশোনা করো। ইতিমধ্যে অনেকের হয়তো আজকে আমাদের বিদ্যালয়ে যেমন প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়ন শেষ হয়ে গেছে, অনেক স্কুলই শেষ হয়ে গেছে, তোমরা পড়তে শুরু করে দাও। আর যাদের এখনো পরীক্ষা চলছে, পরীক্ষা শেষ হলেই কিন্তু তোমরা অবশ্যই কিন্তু আমার এই অভিষেকটি কিন্তু ভালো করে পড়ে নিও। আর তোমাদের প্রশ্ন উত্তর আমি নেক্সট ভিডিও আসবো, তাদের সমস্ত বিষয় পেয়ে যাবে। তার আগে টেস্ট ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। বেস্ট অফ লাক, তোমাদের জীবন উন্নত হোক। দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিওতে।